অনেক যুক্তিতর্ক বিতর্কের মধ্যে দিয়ে জাতীয় সংসদ চলছে। বেশ কিছু আইন বাতিল হয়েছে, তার মধ্যে আছে মানবাধিকার এবং গুম বিষয়ক আইন, বিচার ব্যবস্থার স্বাধীনতা বিষয়ক আইন। এইসবের বিরোধিতা করতে গিয়ে অপোজিশন বেশ কয়েকবার ওয়াকআউট করেছে। অপোজিশন আন্দোলনের ডাকও দিচ্ছে। জনগণ কি তাহলে আবার রাস্তায় নামবে? সংসদ কেমন চলছে? এই সংসদে অপোজিশনের ভয়েস কতটুকু? এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে আছেন ঢাকা 11-র এমপি এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অভ্যুত্থানের সময় রাস্তায় যারা নেমেছিল তাদের সকলের নেতৃত্বে আপনি ছিলেন। অভ্যুত্থান পরবর্তী সময় অনেকে রাস্তায় থেকে গেছে, তারা রাস্তা থেকে আর উঠে আসেনি। তাদের অনেকের চেহারা আসলে মব আকারে প্রকাশ পেয়েছে। তাদের অনেকের সাথে কিন্তু এখনো পর্যন্ত একটা মানে একটা কনফ্লেশন করা হয় যে এরা তো আসলে এনসিপির মানুষজনই মনে হয় এরা, অথবা এরা হচ্ছে ছাত্র জনতা, যেটা আপনাদের আপনাদের মেইন আসলে ভোট ব্যাংকই তো ছাত্র জনতা। এই কনফ্লেশনটা করা হয়। আপনারা কি মবের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নেবেন বা কোনো বলিষ্ঠ কোনো স্ট্যান্স নেবেন? দলগত হিসেবে তো আমরা আমরা যখনই এই ধরনের সংকট তৈরি হয়েছে আমরা এটা নিয়েছি, আমরা কথা বলেছি এটা নিয়ে। যদি আমরা সরকারে থাকতাম তাহলে আমরা অবশ্যই আরও আমাদের এটা নিয়ে কাজ করার সুযোগ হতো। অন্তর্বর্তী সরকারের সময়ও যেই ঘটনাগুলো ঘটেছিল, ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন লাগা থেকে শুরু করে সবগুলো ঘটনাতে কিন্তু আমরা দৃঢ় অবস্থান নিয়েছিলাম। কিন্তু তারপরেও এটা এক ধরনের এনসিপিকে এটার সাথে মনে করি যে এটাকে জড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। তো আপনি যদি মব যারা করছে, কোন কারণে মব হচ্ছে সেটাকে সঠিকভাবে আইডেন্টি না করে আপনি একটা দলকে এটার সাথে জড়ান, তাহলে তো এই প্রকৃত উৎস না জানলে তো আপনি এটাকে রোধ করতে পারবেন না। এবং এইটা মব জিনিসটা থামানোর দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। এটা সম্পূর্ণভাবে একটা আইন শৃঙ্খলা জনিত একটা বিষয়। হ্যাঁ, যে কোনো অভ্যুত্থান বা বিপ্লবের পরে এক ধরনের সিচুয়েশন থাকে, আইন শৃঙ্খলা বাহিনী অনেক ঢিলেঢালা থাকে। আমরা তো আমাদের জায়গা থেকে সে 5ই আগস্ট থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। সবাইকে আমরা বলেছি বাসায় চলে যেতে, সবাইকে আমরা বলেছি মন্দির পাহারা দিতে, সবাইকে আমরা বলেছি যাতে কেউ আইন হাতে না তুলে না নেই। আমরা কিন্তু অভ্যুত্থানের পরে বলেন ট্রাফিকিং বলেন, থানাগুলোকে অ্যাক্টিভ করা, সব কিন্তু ছাত্ররাই করেছে। তো ফলে এটার সুযোগে অনেক সুবিধাভোগী অনেক বিভিন্ন বা ইন্টারেস্ট গ্রুপ, তারা তাদের নানান এজেন্ডা, গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্র জনতার নাম ব্যবহার করেছে। তো এটার তো আমরা কখনো সেটাকে আমরা প্রশ্রয় দেই নেই, আমরা এটার বিরুদ্ধে সবসময় আছি। তবে ন্যায্য আন্দোলনের রাস্তায় থাকা আর মব দুইটাকে যাতে একভাবে দেখানো হয়, আমরা এটা সবসময় বলেছি। আপনি একাধিকবার বলেছেন যে আপনি সংসদে যেতে চান কারণ আপনি জুলাই চার্টারকে বাস্তবায়ন হতে দেখতে চান। আপনার কি মনে হয় সংসদ এখন যে অবস্থাতে আছে, জুলাই চার্টার কি বাস্তবায়ন হবে? এখন তো সংসদ হওয়ার প্রায় 2 মাসের কাছাকাছি। এর মধ্যে তো সংস্কারের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিয়েছে বর্তমান সরকার। তো সংসদ তো আমরা এখনো আশা করি যে সংসদ থেকে একটা সমাধান হবে, কারণ আমরা আন্দোলনের কথা বলতেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ আর কত জীবন দিবে, মানুষ আর কত রক্ত দিবে। 16 বছর পরে একটা গণ অভ্যুত্থান, এত মানুষের আত্মত্যাগ। রাজনীতিবিদ হিসেবে এটা আমাদের দায়িত্বশীল আচরণ না যে মানুষকে, সাধারণ জনগণকে বারবার জীবন দেওয়ার জন্য রাজপথে আহ্বান করা। তো আমরা তো চেয়েছিলাম যে যারা এখন সরকারে, যারা বিরোধী দলে, আমরা সবাই একই আন্দোলন থেকে উঠে আসা শক্তি। জুলাই গণ অভ্যুত্থানের কারণেই বর্তমান সরকারে যারা, তারা সরকারে বসতে পেরেছে, দেশে আসতে পেরেছে। বিরোধী দল যারা, আমরা যারা, সবাই জুলাই অভ্যুত্থান এবং তাদের আত্মত্যাগের কারণে। ফলে এখন আগের মতো জায়গাটা থাকবে না যে বিরোধী দলকে সব কিছু রাজপথে আন্দোলন করে, হরতাল, অবরোধ ইত্যাদির মাধ্যমে দাবি আদায় করতে হয়েছিল। এবং তখন বিরোধী দলকে দমন পীড়ন, দেশের নানান ধরনের দুর্ভোগ, জনভোগান্তি। তো আমরা তো চেয়েছিলাম এবার যুক্তি, তর্ক, আলোচনার মাধ্যমে সংসদে একটা প্রাণবন্ত সংসদ, যেখানে তর্ক হবে, যুক্তি হবে। তো ওই জায়গাটা তো ভাটা পড়েছে দেখে আমাদেরকে আবার আন্দোলনের আওয়াজ দেওয়া লাগতেছে। কারণ আমরা মনে করি যে সংসদে আমরা এটা কোনো সাধারণ নির্বাচন না,
এবং সাধারণ কোনো এমপি হিসেবেও আমরা সংসদে যাইনি, শুধুমাত্র এলাকার রাস্তাঘাট কাল ব্রিজের কথা বলার জন্য আমরা সংসদে যাইনি। আমরা সবাই গণভোটের পক্ষে প্রচারণা করেছি এবং আমরা এই নির্বাচন এবং গণভোটকে জুলাই গণঅভ্যুত্থানের লিগেসি হিসেবে দেখি, ধারাবাহিকতা হিসেবে দেখি। নাহলে এই সময় নির্বাচনে হওয়ার কথা ছিল না, আর যারা সরকার বা বিরোধী দল হয়েছে তাদেরও সেই দায়িত্বে আসার কথা ছিল না। তো সেই জায়গা থেকে আমরা এই জন্য মনে করি যে সংস্কার বাস্তবায়ন করাটা, যদি সংসদে এটার আমরা চূড়ান্তভাবে এটার ফয়সালাটা না পাই, তখন আমাদেরকে সংসদের বাইরে চিন্তা করতে হবে। গতকালকে ইনফ্যাক্ট আপনারা আসলে বলেছেন যে এই আন্দোলনের একটা ডাক দিয়েছেন। এই আন্দোলনটা কিরকম হতে পারে? এটা কি যেটা বললেন আপনি, রাজপথে তো বারবার মানুষকে ডাকা যেতে যাবে না, আসলে মানুষজন স্টেবিলিটি চায়, কিছুটা হলো স্থিতিশীলতা তারা চায়। তো এই আন্দোলনটা কিরকম হবে বলে মনে করছেন? এই আন্দোলন রাজনৈতিক আন্দোলনই হবে এবং আমরা মনে করি জনগণের ব্যাপক অংশগ্রহণ এই আন্দোলনে যুক্ত হবে, কারণ তারা তো তাদের যে গণভোটে হ্যাঁ ভোট, সেটার বাস্তবায়ন তারা দেখতে চায় এবং সেটার বাস্তবায়ন না দেখে তারা হতাশাগ্রস্ত। জুলাই অভ্যুত্থান পরবর্তী সব কিছু নিয়ে তাদের সবার মধ্যে একটা হতাশা কাজ করছে, তরুণ প্রজন্মের মধ্যে হতাশা কাজ করছে। আমরা মনে করি জনগণ থেকে সেই আওয়াজটা আসতেছে, জনগণ চাচ্ছে বিরোধী দল খুবই শক্তিশালী ভূমিকা পালন করুক, সংসদে যদি কথা বলার সুযোগ না দেয়, সংসদে যদি তাদের কথাকে শোনা না হয়, তাহলে রাজপথে কর্মসূচি দেওয়া হোক। এটা কিন্তু মানুষই আমাদেরকে বলছে। তো সংসদে এখনও আছি, আমাদের সংসদে থাকারই ইচ্ছা। সংসদে আমরা হয়তো ওয়াকআউট করছি সাময়িকভাবে, দীর্ঘমেয়াদী ওয়াকআউট করার পরিকল্পনা বা ইচ্ছা আমাদের নেই। আমরা সংসদে থেকেই কথাগুলো বলতে চাই। তবে এই সংসদকে অবশ্যই সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হতে হবে, যেখানে জুলাই সনদের যেই কমিটমেন্টগুলো ছিল, অধ্যাদেশগুলো ছিল, সেগুলা বাস্তবায়ন করতে হবে। তো এখন ট্রেজারি বেঞ্চ তো বলছে যে এই সংবিধান সংস্কার পরিষদ না হয়ে একটা স্পেশাল কমিটি হবে, সংবিধান অ্যামেন্ডমেন্ট কমিটি তারা বলছে। এই কমিটি থেকে আপনারা থাকবেন? যদি ধরেন পরিষদটা না হয়ে যদি একটা কমিটি হয়, কয়েকজন পার্লামেন্টেরিয়ানদেরকে নিয়ে যদি কোনো কমিটি করা হয়। এই কমিটি এটা একটা মূলা ঝুলানোর মতো, এখানে দীর্ঘসূত্রিতা করা হবে এবং এখানেও আসলে বিএনপি যেভাবেই চায় সেভাবেই তারা বাস্তবায়ন করবে। কারণ বিশেষ কমিটি যেটা হয়েছিল অধ্যাদেশের জন্য, সেখানে তো আমাদের অভিজ্ঞতা খুব ভালো হয়নি। তো বিশেষ কমিটিতে বিরোধী দল থেকে হয়তো 3 জন প্রতিনিধিত্ব করেছিল। তো বিশেষ কমিটির যে কমিটমেন্টগুলো দেওয়া হয়েছিল, যে গুরুত্বপূর্ণ সকল অধ্যাদেশ তোলা হবে, আলোচনা করা হবে, সেগুলো তো তারা তুলেই নেয়। অনেকগুলো ল্যাপস হয়ে গেছে, অনেকগুলো তারা রহিত করেছেন। ফলে সংশোধন কমিটিতে কোনো কাজ হবে না। আর এটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল কোশ্চেন, কারণ সংশোধন কমিটি, আমরা যে ধরনের সংস্কার চাচ্ছি, সংবিধান সংশোধন কমিটির সেই এখতিয়ারটা নাই। সংবিধান সংশোধন তো সংসদই করা যায়, কিন্তু যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, সংবিধানের মূলনীতি থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা, অনেকগুলো জিনিস যেগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচার যেটাকে বলে, তো সেটা পরিবর্তিত হবে। তো সেটা সংশোধন করলে এখানেই তর্কটা, যে সংশোধন বনাম সংস্কার। আমরা বলেছিলাম গণপরিষদ, নতুন সংবিধান। তো সেখানে কিন্তু একটা ঐক্যমতের জায়গা থেকে সমঝোতায় আসা হয়েছিল, যেখানে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছিল। অর্থাৎ এই সংসদকে আপনার একটা গাঠনিক ক্ষমতা দিতে হবে, না হলে যেই সংস্কারগুলি করা হোক না কেন সেটা টেকসই হবে না, সেটা বিচার বিভাগে গেলে সেটা বাতিল হয়ে যাবে, আবার আপিল হবে, বাতিল হবে। আমরা তত্ত্বাবধায়কের ক্ষেত্রে এটা দেখেছি। তো বিএনপি কিন্তু নিজেই এটার ভুক্তভোগী ছিল। এখন তারা কেন এটা মানতেছে না, কেন তারা সংবিধানের কাঠামোর ভিতর থেকেই পরিবর্তন করতেছে, এটা আমাদের বুঝে আসছে না। এই তর্কগুলো ঐক্যমত কমিশনে ব্যাপকভাবে হয়েছে, সেখানে এটার সমাধানও হয়েছে। আপনি এই সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে সংবিধানের মৌলিক পরিবর্তন করা সম্ভব না। আপনাকে অবশ্যই সেটার জন্য বর্তমান সংসদকে সেই গাঠনিক ক্ষমতাটা দিতে হবে, না হলে বারবার আমরা এই একই গ্যারাকলে পড়ব। আপনি যেটা বললেন যে আসলে গত দেড় বছর ধরে তো ঐকমত্য কমিশনে এই জিনিসগুলোর একটা সমাধান এসেছিল, আর আপনারা বলছেন যে একটা সমাধান এসেছিল।
কিন্তু আসলে কি সমাধান এসেছিল? কারণ আমরা তো এখন দেখছি যে সংসদে এসে যেই যে বিষয়গুলো নিয়ে বিএনপির তখন ওই মুহূর্তে তাদের রেজিস্ট্যান্স ছিল ঐকমত্য কমিশনে, ওই একই বিষয়গুলোই কিন্তু আবার ওরা নতুন করে সংসদে তুলছে আমাদের ট্রেজারি বেঞ্চ। তো আসলে কি আপনাদের তখন জুলাই চার্টারটা যেরকম বলা হচ্ছে সকলের একটা কনসেনসাস নিয়ে তারপর তৈরি করা হয়েছিল, ওইটা কি মনে হয় কনসেনসাস ছিল? সবাই তো একমত ছিল না, কিন্তু একটা জায়গায় তো সবাই এসেছিল। গণভোটের প্রস্তাবনা তো বিএনপি থেকেই দেওয়া হয়েছিল সেই সময়, এবং জুলাই সনদ বাস্তবায়ন যে সংসদে হবে না, এটাতে তো অনেকগুলা দলের, জামাত, এনসিপি সহ অনেকগুলা দলের, ইভেন অনেকে যারা এখন বিএনপি জোটে আছে তাদেরও এটাতে দ্বিমত ছিল যে সংসদে এটা সম্ভব নয়। এটার জন্য একটা গাঠনিক কনস্টিটিউন্ট পাওয়ার আছে, এরকম একটা বডি লাগবে, বা সেটাকে আমরা সংবিধান সংস্কার পরিষদ বলেছিলাম। আর জুলাই যেটা অনেক কিছু কাটছাট করে কিন্তু গণভোট হয়েছে, গণভোটে যে সবগুলো বিষয় এসেছে এরকম কিন্তু না, একেবারে মৌলিক কয়েকটা বিষয়ে এসেছে। নির্বাচন কমিশন, কয়েকটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষ নিয়োগ এবং উচ্চকক্ষ। তো সেই জায়গায় তো সবাই ভিতর থেকে অ্যাগ্রি না হলেও কিন্তু সবাই তো নির্বাচনের আগে বলেছে, সবাই তো হ্যাঁ এর পক্ষে প্রচারণা করেছে, বিএনপিও হ্যাঁ এর পক্ষে কথা বলেছে। আমরা তখনও বলেছিলাম তারা হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে আন্তরিক না, কিন্তু জনগণকে দেখানোর জন্য হলেও তো তারা হ্যাঁ এর পক্ষে, এবং বিএনপির চেয়ারপারসন নিজেই হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে প্রচারণা করেছে। তো এখন তো যারা ঐকমত্য কমিশনে যতটুকু এগ্রি হয়েছিল, 31 দফায় তারা যতটুকু বলেছিল, তারা তো সেই জায়গা থেকেও সরে এসেছে। তারা তো 31 দফায় বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, এখন তারা বলতেছে সংবিধান সংস্কার বলে কোনো টার্মই নাকি নাই, এই কোনো রকম কোনো আইডিয়া নাই, সংবিধান সংশোধন হয়। সংশোধন হতে হবে, অ্যামেন্ডমেন্ট হতে হবে। তো এটা আমরা মনে করি যে সেই সময় নির্বাচনের আগে তারা একরকম ছিল, তারা কথার বরখেলাপ করেছে। এখন যেহেতু তারা ক্ষমতায় এসেছে, 2/3 মানে আসন তাদের ঘরে আছে, সেইটাকে ব্যবহার করে তারা যা ইচ্ছা তাই করার চেষ্টা করছে। তো এটার পরিণতি আগেও ভালো হয় নাই, আমরা বলছি এই সরকার যদি সেটা করে সেটাও ভালো হবে না। আপনি যেটা বললেন যে দুই তৃতীয়াংশ সিট নিয়ে তারা পার্লামেন্টে এসে এখন আপনার ভাষায় যা ইচ্ছা তাই করার চেষ্টা করছে। তো আসলে আমাদের পার্লামেন্টটা যেরকম, আমরা কিন্তু এই আলোচনাগুলো আগেও করেছি যে আপার চেম্বার লোয়ার চেম্বার থাকবে নাকি, বাইক্যামেরাল পার্লামেন্ট হবে নাকি, ওইগুলো তো আমাদের আপাতত হচ্ছে না বা হলো না। পার্লামেন্টটা এখন যেই ফরম্যাটে আছে, এই ফরম্যাটে কি বিরোধী দল, বিরোধী অপোজিশন, আপনারা কি কোনো কার্যকরী ভূমিকা আসলে রাখতে পারবেন? যখন ডিবেট হবে, যখন বিল পাস হবে, তখন কি আপনাদের আপনাদের যেই বক্তব্যটা সেগুলো কি আমলে নেয়ার মতন ওই কাঠামোটা কি আছে নাকি? না, আমার ব্যক্তিগত হিসেবে নতুন একজন সংসদ সদস্য হিসেবে আমি মনে করি আমাদের সংসদীয় পদ্ধতিরও অনেক সংস্কার হওয়া উচিত। যে বিদ্যমান সংসদীয় রীতিনীতি আছে সেখানে বিরোধী দলের স্পেসটা খুবই কম। এখন এই রীতি রেওয়াজ অনুযায়ী দীর্ঘ সময় ধরে চলে এসেছে, মাঝখানে তো একটা সময় ছিল না কোনো ফাংশনাল বিরোধী দল। বিরোধী দল তো আসলে কোনো বিল আটকাতে পারে না, কারণ যে কোনো আইন বিল পাস হয় আপনার মেজরিটিতে, সিম্পল মেজরিটিতে, সেখানে সরকার দলই সবসময়। বিরোধী দলের কাজটা কি তাহলে? বিরোধী দলের কাজ হচ্ছে সে সেখানে অপিনিয়ন মেক করতে পারে, জনগণের পক্ষে কথাটা সে বলতে পারে, যুক্তি তর্ক উপস্থাপন করতে পারে, যেটা সংসদের বাইরে বিভিন্ন জায়গায় যেটা একটা জনমত গঠিত হয়, সেটা সরকার কখনো আমলে নেয়, কখনো আমলে নেয় না। আমলে না নিলে তার পলিটিক্যাল কনসিকুয়েন্স তাকে ভোগ করতে হয়। তো ফলে বিরোধী দল কেবলমাত্র সংসদের ভিতরে তার ফাংশনারি না, তাকে ব্যাপকভাবে রাজপথে বাইরের কার্যক্রম এবং জনগণের বিভিন্ন অংশকে তাদের পক্ষে যুক্ত করতে হয়। ফলে সেই জায়গায় আমরা মনে করি যে সেই কাজটা বিরোধী দল হিসেবে আমরা যে জোট আছি সেটা আমরা করতে পারবো, এবং সেই প্রচেষ্টা আমরা করছি, উদ্যোগ গ্রহণ করা হয়েছে অলরেডি। তবে যেটা যেটা মৌলিক সংবিধানের ইস্যু, সংবিধানের তো আসলে 2/3 পাওয়াতে সংবিধানও বিএনপি যে কোনোভাবে চেঞ্জ করতে পারবে, কিন্তু সংবিধানের মৌলিক ইস্যুগুলো যদি সংবিধান সংস্কার পরিষদ না হয়, তাহলে এই বিদ্যমান সংসদে এটা সুরাহা হওয়া সম্ভব নয়। আমি একটু সিম্পল মেজরিটির বিষয়টাতে আসি। আপনি যেটা বলছিলেন যে সিম্পল মেজরিটি দিয়ে আসলে বিল পাস হয়, অ্যান্ড দ্যাটস ট্রু। সাধারণত এই মেজরিটিটা হয় হচ্ছে পলিটিক্যাল লাইন্সে, যে কেউ যদি একটা সার্টেন পার্টি বা পার্টি ব্লকের মধ্যে থাকে, পলিটিক্যাল ব্লকের মধ্যে থাকে, সে ওই পলিটিক্যাল ব্লক অনুযায়ী সে ভোটিংটা করে।
কিন্তু আবার ব্যাক চ্যানেল সমঝোতাও তো হয়। তো ধরুন গুমের যে অধ্যাদেশটা ছিল, যেটা শেষমেশের উঠলই না পার্লামেন্টে, অথবা মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা, যেটাকে রিপিল করে এখন পুরনো সেই 2009 সালের আইনটা আবার আনা হলো সংসদে। তো এই অধ্যাদেশগুলো নিয়ে তো যতটুকু আমরা জানি, এবং এটা আমরা ওই স্পেশাল পার্লামেন্টারি কমিটির নোট অফ ডিসেন্ট থেকেও আমরা দেখতে পেয়েছি, যে ট্রেজারি বেঞ্চের মধ্যেও তো এই দুটো অধ্যাদেশ পাশ করা নিয়ে বা রাটিফাই করা নিয়ে, পাশ করাতে না, রাটিফাই করা নিয়ে আম, মানে এটার পক্ষে অনেকেই ছিলেন। তো ব্যাক চ্যানেল সমঝোতাতে কিছু কি করা গেল না এই দুটো নিয়ে? না, আমরা তো যখন বিভিন্নভাবে বসেছি, কার্য উপদেষ্টা কমিটির মিটিং হয়েছে, বিশেষ কমিটির মিটিং হয়েছে, তখন কিন্তু আমরা এই অধ্যাদেশগুলোর পক্ষে বলেছি। এখন এখানে তো আসলে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারটা তো আসলে সরকার দলের উপরই নির্ভর করে। এখন তারা যে জন্য আমি বলছি যা ইচ্ছা তাই, তারা কোনো ধরনের সমঝোতা করছে না, এবং তারা জনগণের প্রতি যে ওয়াদাগুলো করেছিল নির্বাচনের আগে, যেটা করে ওয়াদা করেছিল, তারা সবকিছুই ভঙ্গ করছে। এখন এই জন্য তো যদি বিরোধী দলের সাথে কোনো সমঝোতাই রক্ষা করা না হয়, তাহলে তো রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো গতি থাকবে না। আপনারা কি চেষ্টা করেছিলেন? ধরুন ট্রেজারি বেঞ্চের তো অনেকে আছে যারা হয়তো নিজেরাই গুমের শিকার ছিলেন, অনেকে আছে যাদের পরিবারের আত্মীয় স্বজন গুমের শিকার ছিলেন, বিভিন্নভাবে তারা নিপীড়িত ছিল এই গত 17 বছরে। তো ওদের মধ্যে কারোর সাথে কি আপনারা যোগাযোগ করে সমঝোতা করার চেষ্টা করেছিলেন নাকি এই গুমের অধ্যাদেশটা নিয়ে অথবা মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা নিয়ে? এখানে তো আসলে এখনো তো 70 অনুচ্ছেদটাও বর্তমান আছে, ফলে সরকারি দলের কেউ চাইলেও তো দলের বিপক্ষে ভোট দিতে পারবে না। কিন্তু তারা যাতে তাদের দলের ভেতরে এটা নিয়ে কথা বলে, সেজন্য আমরা কথা বলেছি বিভিন্ন জনের সাথে, দলীয় গুরুত্বপূর্ণ নেতাদের সাথে আমরা কথা বলেছি। এবং আমরা তো বিশেষ কমিটিতে সরকারি দলের একজনের নোট অফ ডিসেন্টও ছিল মানবাধিকার, সম্ভবত মানবাধিকার অধ্যাদেশ দুটো নিয়ে ছিল। ইস্যুতেই ছিল, বা গুম ইস্যুতে। ফলে সেগুলোকে আমরা সাধুবাদ জানিয়েছি। এখন বিএনপি যে ধরনের দল, তাকে তাদের টপ লিডারশিপই আসলে তার সকল সিদ্ধান্ত ঠিক করেন। এখন এটা তাদের সিদ্ধান্ত যে তারা এই অধ্যাদেশগুলা আইনে বাস্তবায়ন করবে না, এবং তারা বলতেছে এখন পরবর্তীতে আনবে, অধিকতর কনসালটেন্সি করে আনবে, কিন্তু এগুলো আমাদের কাছে কোনোটাই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। যে এই আইনগুলো যে প্রয়োজন এটা আমরা সবাই বুঝি, এবং সে জায়গাতে আই থিঙ্ক আমি আর আপনি, অন্তত আমরা এই জায়গাটাতে আমি একমত। কিন্তু আমি যে জায়গাটাতে আপনাকে একটু চ্যালেঞ্জ করতে চাই সেটা হচ্ছে, আপনার প্রতিপক্ষ হচ্ছে আইনমন্ত্রী। উনি তুখোড় একজন রাজনীতিবিদ এবং তুখোড় একজন আইনজীবী। উনি এই আইনগুলোকে নিয়ে যেই যুক্তিতর্কগুলো উপস্থাপন করেছেন সংসদে, উনি কিন্তু আইনের ধারা ধরে ধরে আইনগুলোর বৈধতা চ্যালেঞ্জ করেছিল। এবং সেই জায়গায় আমি আসলে আপনাদের সাইড থেকে ওই পরিমাণে রিবাটাল দেখতে পারিনি। এবং আমার কাছে তখন এই প্রশ্নটা আমার আসলে মনে এসেছিল যে এটা কি এমন হতে পারে যে আপনাদের মধ্যে এই আইনের ধারা ধরে রিবাটাল করার মতন ওই ক্যাপাসিটিটা কি নেই বলে কি আপনারা করতে পারেননি? নাকি আপনার মনে হয় যে আপনার পারফরমেন্স ওয়াজ ফাইন? আমি মনে করি বিরোধী দল সবগুলো ইস্যুকে অ্যাড্রেস করেছে, এবং আপনি যেটা বলছেন সেটার সাথে আমি একমত নই। এই কারণ প্রথমত এই সংসদ যদি এরকম হতো, যুক্তি তর্ক সত্য উপস্থাপনের মধ্যে সিদ্ধান্ত হচ্ছে, এবং আমরা আসলে সেটা সঠিকভাবে উপস্থাপন করছি না বলে তারা মানছে না, তাহলে আমি এটাকে সাধুবাদ জানাতাম। আমরা আরো প্রস্তুতি নিতাম, শিখে আসতাম এবং আলোচনা করতাম। আসলে তো এটা না, আসলে তারা তো সিদ্ধান্ত নিচ্ছে গায়ের জোরে, সিদ্ধান্ত নিচ্ছে তারা তাদের ক্ষমতার জোরে, এবং এবং সেটার জন্য একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, তারা ব্যাখ্যা দিচ্ছে। আমাদের পক্ষ থেকে কিন্তু আক্তার হোসেন, ব্যারিস্টার নাজিব, তারা কিন্তু যখনই ফ্লোর পেয়েছে এগুলা পুরোটাই ধারাবাহিক ধারা, কেস বাই কেস, বিভিন্ন কেস ধরে ধরে তারা এগুলা ব্যাখ্যা করেছে। এখন তো বিরোধী দল সময় পায় খুবই কম। আপনার যেখানে মন্ত্রীদের কথা বলার সময় কোনো লিমিট থাকে না, কিন্তু আমাদের কিন্তু বিরোধী দলের সদস্যদের কথা বলার সময় লিমিট বেঁধে দেওয়া হয়। তো সেই জায়গায় অল্প সময় যতটুকু সম্ভব ততটুকু কথা তারা বলেছে, উপস্থাপন করেছে। এবং যেটা আমি বললাম, বিরোধী দল যে কেবল সংসদে কথা বলে এরকম না, এই আইনগুলা বা এই অধ্যাদেশগুলার তাদের যে ব্যাখ্যার ভুল ত্রুটি কোথায়, এটা কিন্তু ব্যাপকভাবে
আপনার পত্রিকাগুলোতে, সোশ্যাল মিডিয়ায়, টক শোতে, সভা সেমিনারে কথা হচ্ছে, আমরা সেগুলো কিন্তু রিভাইটাল দিচ্ছি, কথা বলছি। ফলে তাদের যৌক্তিকতা যদি তারা বুঝতে চাইতো, তাহলে তো তারা এই সকল আলোচনা নিশ্চয়ই তাদের চোখে পড়ে, তারা দেখে। তো এটা এরকম না যে তারা খুবই যৌক্তিক ব্যাখ্যা দিয়েছে বলে তারা জিতে গিয়েছে, বা এখানে বিরোধী দল থেকে সেগুলো রিভাইটাল দেওয়া হয়নি, বরং রিভাইটাল দেওয়া হয়েছে। আপনি বলছেন, সবাই বলছে এই জিনিসগুলা, এটা কমন সেন্সে পরিণত হয়েছে যে যে বিগত সরকার যেভাবে ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র দিয়ে মানবাধিকার মানে হরণ করেছে, গুম করেছে, এবং অন্তর্বর্তী সরকারের সময় যখন এই অধ্যাদেশগুলো করা হয়েছিল, তখন কিন্তু সকলের মতামত নিয়েছিল, সকল পক্ষের রাজনৈতিক দলগুলার, নাগরিক সমাজে, তারা সেখানে মতামত দিয়েছে। এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয় হচ্ছে যে বর্তমান আইনমন্ত্রী, তো তিনি তো সেই সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন অন্তর্বর্তী সরকারের। অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় আইন মন্ত্রণালয় থেকে হওয়া যে কোনো ড্রাফটিং, সবগুলো অধ্যাদেশ, গণভোট আদেশ, এই সব কিছু কিন্তু তার ড্রাফটিংয়ে হয়েছে, অথবা তিনি ভেটিং করেছেন, তিনি পরামর্শ দিয়েছেন। ফলে তাকে কিন্তু সব দরজা জানলা তিনি জানেন, এবং জানেন বলে এখন এসে সব কিছু উনি বন্ধ করে দিচ্ছে। আপনি যেহেতু এনসিপির আত্মপ্রকাশ নিয়ে বলছিলেন, কথাটা তুলছিলেন যে এনসিপির প্রয়োজনীয়তা আসলে কি এবং কেন এনসিপি পলিটিক্যাল মাঠে নামলো একটা পার্টি হিসাবে, অনেকের কিন্তু এখন মনে এই প্রশ্নটা আছে যে এনসিপি কি এখনো মধ্যপন্থার রাজনীতি করছে, নাকি এনসিপি আস্তে আস্তে আরও ডানে ঘেঁষে যাবে, যেহেতু এনসিপি অপোজিশনের সাথে এখন অপোজিশন হিসাবে এখন একটা 11 দলীয় জোটের মধ্যে আছে, যার মধ্যে প্রধান হচ্ছে জামাতে ইসলামী। এবং এইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এখন একটা একটা এক ধরনের ডাউট অনেকের মধ্যেই আছে এই বিষয়টা নিয়ে। বিশেষ করে এনসিপিকেও অনেকে জামাতি ডাকে, যেরকম আপনি নিশ্চয়ই এই ট্যাগগুলো শুনেছেন। এটা নিয়ে আপনার মতামতটা কি? বাংলাদেশে জোটের রাজনীতি নতুন কিছু নয়, তবে আমরা যেটা সবসময় বলেছি যে জোট হিসেবে আমাদেরকে চিত্রিত না করে আমাদের আলাদা যে অবস্থান আছে সেইটাকে দেখা উচিত। তা আমরা জোটে যাওয়ার কারণে কিন্তু আমরা এমন কোনো নীতি গ্রহণ করি নাই যেটা আমাদের ঘোষিত নীতি থেকে আমরা আলাদা বা সরে এসেছি। সেটা আমরা মধ্যপন্থী বলতে যে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক, আমরা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা স্বপ্ন দেখেছি, আমরা সেই ধরনের নীতিতেই আছি। আমরা জোট করেছি কিছু সার্টেইন ইস্যুতে, আমরা নির্বাচন একটা ইস্যু ছিল, এবং যে রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো ছিল ঐকমত্য কমিশনে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংটা এখনও আছে 11 দলের মধ্যে। 11 দলের বাইরেরও কিছু কিছু দলের সাথে পার্লামেন্টের বাইরে সেটা আমরা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছি। ফলে এটা এক ধরনের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ট্যাগিং, সেটা বাংলাদেশে ছিল। বিএনপিকেও রাজাকারের দল, রাজাকারের সঙ্গী গত 16 বছর ধরে শুনতে হয়েছে, মৌলবাদ, জঙ্গিবাদের সাথে তারা আছে। এখন বিএনপি তো মুক্তিযুদ্ধের সপক্ষে সবচেয়ে প্রমিনেন্ট শক্তি হিসেবে, বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে নিজেদেরকে হাজির করেছে। তো আমি মনে করি এটা রাজনৈতিক ট্যাগিং বা প্রতিপক্ষকে ঘায়েল করার এক ধরনের প্রোপাগান্ডা টুলস। এনসিপির তাদের নীতি, তাদের ঘোষিত অবস্থান দিয়ে আসলে বিচার করা উচিত। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনটা যখন পাশ হচ্ছিল, তখন আপনারা কিন্তু জামাতে ইসলামী এবং অন্যান্য আরও দু একটা দলের থেকে ভিন্ন একটা অবস্থান নিয়েছিলেন। আপনারা ওখানে কোনো ধরনের কোনো ডিসেন্ট করেননি, আপনারা আইন পাশের পক্ষেও আপনারা ভোট করেছেন। এটা কেন? ওইটাই তো বললাম যে আমরা জোটে আছি বলে তো এমন নয় যে আমরা সবগুলো ইস্যুতে আমরা একমত। জোটের বিভিন্ন এইখানে যে জোটের দলগুলো আছে তাদের সাথে আমাদের অনেকগুলো বিষয়ে দ্বিমত আছে, আদর্শিক বিষয়ে দ্বিমত আছে। ফলে সব ইস্যুতে যে আমরা একমত হব, সব আইনে আমরা এক জায়গায় আসবো, এমনটা নাও হতে পারে। আমরা যেটা দেশের স্বার্থে এবং ন্যূনতম যেটা তারাও এই জায়গায় একমত, আমরা সেই জায়গায় আমরা হয়তো ঐক্যমত থাকবো। কিন্তু যেখানে তাদের ভিন্নতা আছে সেখানে যে আমাদেরকে সমর্থন দিতে হবে এরকম না। ফলে এরকমটা শুধু এই আইনের ক্ষেত্রে না, ভবিষ্যতেও এরকম হতে পারে। কারণ আমরা তো সবসময় আমরা তো এরকম 70 অনুচ্ছেদের সংস্কার চেয়েছি, তো এই কারণে যাতে একজন দলের এমপিও তার ব্যক্তিগত মতটা দিতে পারে। আর এখানে তো আমরা জোটগতভাবে আলাদা দল, আমাদের আলাদা দলের অবস্থান তো থাকতেই পারে। আমি জোটে থাকার সুবিধাগুলো আমি শুনলাম, জোটে থাকার অসুবিধাগুলো কি, এটা কি চিহ্নিত করেছেন? না, অসুবিধা তো অবশ্যই প্রত্যেকটা দল তো চাবে সে এককভাবে বিকশিত হতে, এককভাবে রাজনীতি করতে। তো যখন পলিটিক্যাল রিয়েলিটিতে সে মনে করে যে না, এককভাবে তার সহযোগী প্রয়োজন বা একটা ইস্যুতে ঐক্যমত ব্রডার অ্যালায়েন্স প্রয়োজন, তখনই তাকে অ্যালায়েন্স করতে হয়। তো অসুবিধা তো এটাই যে এই যে একটা তো হচ্ছে ধরেন
যেহেতু জোটে প্রধান দল হিসেবে একটা দল আছে যাদের সিট সংখ্যা বেশি, সাংগঠনিক বিস্তার বেশি, সো তাদেরকে দিয়ে অনেক সময় আমাদেরকে ফ্রেমিং করা হয়, ভাবা হয় এইটা নিজেদের আইডেন্টিটি বিস্তারের ক্ষেত্রে, বা অনেকে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে, প্রোপাগান্ডা করার সুযোগ পায়। এই ধরনের অসুবিধা আছে। আর নির্বাচনে আমরা হয়তো এককভাবে অংশগ্রহণ করলে আমরা সারা দেশে আমাদের প্রতিনিধি থাকতো, আমাদের সংগঠন হয়তো আরও বিস্তার হতো। তো যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। আমাদের কাছে মনে হয়েছে জোট করে ইলেকশন করলে সেটা এনসিপির জন্য সবচেয়ে বেশি লাভবান হবে, এবং আমরা মনে করি যে জোটের সিদ্ধান্তটা আমাদের সঠিক ছিল। এই যে ধরুন যে অনেকে অনেক কিছু ভাবছে আপনাদেরকে নিয়ে, এটা তো আমার মনে হয় আপনাদের দলের মধ্যেও এই কনফ্লিক্ট আসলে দেখা দিয়েছিল, বিশেষ করে যখন এই জোটের ঘোষণার পরপরই কিন্তু আপনাদের পলিটিক্যাল কাউন্সিলে 3জন নারী নেত্রী তারা মনে হয় এই বিষয়টা নিয়ে তাদের দ্বিমত পোষণ করেছিলেন। তো আপনার কি কখনো মনে হয়েছে যে এখানে একটা হয়তো জেন্ডার ডিভাইড থাকতে পারে এই জোটের ডিসিশনটা নিয়ে? আপনার দলের মধ্যে নারী এবং পুরুষদের মধ্যে হয়তো ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। না, এই জোটের বিষয় আসলে নারী পুরুষ নারী পুরুষ হিসেবে এটা দেখা বা ফ্রেমিং করা ঠিক হবে না। এখানে অনেক পুরুষ এই জোটের বিপক্ষ, মানে নারীদের সাথে, আবার অনেক নারী তো জোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং তারা অফিসিয়ালি সেটা জানিয়েছে। ইভেন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে আমাদের এনসিপি পুরো জোটে, আমাদেরই 2জন নারী প্রার্থী ছিল। ফলে তারা তো তাহলে এটা আসলে নারী পুরুষ হিসেবে ফ্রেমিং করাটা ঠিক হবে না। কিন্তু যদি এমন হতো যে নেত্রীরা তো আবার এখানে তারা তো সেটা তো টপ লিডারশিপের জায়গা থেকে তারা আছে, তারা কিন্তু নারী হিসেবে এখানে আমাদের নীতি নির্ধারণী জায়গায় ছিলেন এরকম না, তারা কিন্তু তাদের লিডারশিপের জায়গা থেকে ছিলেন। ফলে তাদেরকে নারী হিসেবে তারা তাদের অপিনিয়ন দিয়েছে, এটা আসলে মনে করি না মানে এটা ভাবার সুযোগ আছে। তারা কি কখনো বলেছে এই কথাটা যে এখানে নারী হিসাবে তাদের মনে হচ্ছে যে এই জোটটা নারী বিদ্বেষী একটা জোট হতে পারে বা নারী অধিকার বিরোধী একটা জোট হতে পারে, এই ধরনের কোনো আলোচনা তাদের থেকে এসেছিল? না, মানে মূল বিষয়টা ছিল যে এনসিপি নতুন দল হিসেবে গণ অভ্যুত্থানের থেকে উঠে আসা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তো এনসিপি এককভাবে নির্বাচন করলে সেটা এনসিপির জন্য সহায়ক হবে বলে, এনসিপির আইডেন্টিটি, তাদের সাংগঠনিক বিস্তার, এটার জন্য সহায়ক হবে বলে ব্রডার স্কেলে অপিনিয়নগুলো এরকমই ছিল। আর বিচ্ছিন্ন ভিন্ন অনেকেরই মত ছিল, কিন্তু মূল জায়গাটা ছিল অনেকের মত ছিল যে এটা করলে এনসিপির জন্য লাভবান হবে, কিন্তু আমাদের মেজরিটি আমাদের মনে করেছে যে না, জোট করে আমাদের পার্লামেন্টারি যে ফ্রেমওয়ার্ক আছে সেখানে আমাদের প্রবেশ করাটা, আমাদের কণ্ঠটা সেখানে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা এককভাবে করতাম তাহলে আমরা সব জায়গায় প্রার্থী দিতে পারতাম, স্থানীয়ভাবে আমাদের হয়তো সেই প্রার্থীরা কার্যক্রমের কারণে প্রতীক এবং দলের নাম, প্রার্থী সব জায়গায় পরিচিত হতো, সাংগঠনিক বিস্তার হতো, কিন্তু হয়তো কেউই জিততে পারতো না, এরকম হইতে পারতো। আবার যেহেতু জোটগতভাবে করার কারণে আমরা 6টি আসনে জিতেছি, আমাদের আরও কয়েকটি আসনে খুব ভালো অবস্থান তৈরি হয়েছে। তো এবং পার্লামেন্টে আমাদের কণ্ঠস্বর তৈরি হয়েছে, তো ওইখানেও সুবিধা ছিল, সারা দেশে পৌঁছানো যাইতো, কিন্তু পার্লামেন্টে হয়তো আমি কণ্ঠস্বর নাও থাকতে পারতো। আর এখানে হয়তো আমি সারা দেশে সাংগঠনিকভাবে বা ইলেকশনে পৌঁছাতে পারি নাই, কিন্তু আমি 30টা আসনে 21 লাখ ভোট পেয়েছি, 6জন আমাদের জিতেছে, পার্লামেন্টে এখন তারা কথা বলছে, তো এইটার তো আমরা সুযোগ পাচ্ছি। আপনারা স্থানীয় সরকার নির্বাচনে কি করবেন, মানে এককভাবে করবেন না জোটবদ্ধভাবে করবেন? স্থানীয় সরকার নির্বাচন আমাদের যেই আইডিয়াটা যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন এবং স্থানীয় নেতৃত্বই সেখান থেকে আসলে উঠে আসা প্রয়োজন। স্থানীয় তো আমাদের এখানে আসলে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয়ভাবেই অনেক সমীকরণ থাকে, কোথাও জোট হয় কোথাও হয় না, অনেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে। তা আমরা এখন পর্যন্ত যে স্থানীয়ভাবে আমরা প্রার্থী যারা আছে ভালো, তাদেরকে সমর্থন দিব। যদি যেহেতু দলীয় প্রতীকে হবে না, আমরাও এটা চাই না, তো আমরা এখন পর্যন্ত তো এটা এককভাবেই ভাবছি। আমরা ঢাকা মানে সিটি কর্পোরেশনের 5টা সিটি কর্পোরেশনে আমরা মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছি, সমর্থিত প্রার্থী হিসেবে তারা কাজ করছে। এরকম আমরা একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এটাই ভাবনা। আর যেটা আমি বললাম, স্থানীয় নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের মতো অত কম্প্যাক্ট জোট হয় না, এটা এক এক জায়গায় এক এক সমীকরণ থাকে।
কোথাও এককভাবে করে, কোথাও জোটগতভাবে করে। তো সেরকম যদি হয় সেটা হতে পারে সেই সময়টা ইলেকশন কাছাকাছি আসলে, তফসিল দিলে তখন বোঝা যাবে। নেপালে জেনজিরা সরকার গঠন করলো, একজন র্যাপার এখন নেপালের সরকার প্রধান। তাদের যে স্যাক্রিফাইসগুলো ছিল, যে লসগুলো ছিল, এটা অনেক অনেক বেশি আমাদের আমাদের হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা তরুণদেরকে সরকার নেতৃত্বে কেন আমরা দেখতে পারলাম না? নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট আর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন ছিল। নেপালের যেই ট্রেডিশনাল যে দলগুলো ছিল, তিনটি দলই কিন্তু অজনপ্রিয় ছিল এবং নেপালে এর আগেও কয়েকটি গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের মধ্য দিয়ে গিয়েছে, যেখানে প্রথমে তো রাজতন্ত্র, এরপরে মাওবাদী সরকার, তারা সবাই কিন্তু নানান কারণে জনরোষের শিকার হয়েছে, অজনপ্রিয় হয়েছে। বাংলাদেশে তো এরকম না, আমাদের অভ্যুত্থানে আসলে ট্রেডিশনাল দলগুলো বিএনপি জামাত তাদেরও কিন্তু অংশগ্রহণ ছিল এবং এক ধরনের তো ভোট ব্যাংক বা তাদের আছে আগের থেকেই। আর নেপালে জেনজিরা করেছে বলতে জেনজিদের সমর্থন তারা পেয়েছে, কিন্তু তারা কিন্তু আগের থেকেই রাজনীতিতে ছিল, আরো কয়েক বছর আগের থেকেই তারা রাজনীতিক। আমাদের তো প্রেক্ষাপট এটা অনেক ভিন্ন ছিল আসলে গণ অভ্যুত্থানের পরের সময়টাতে। আমাদের বিদ্যমান দলগুলোর সাথে আমাদের এক ধরনের মানে ঠান্ডা লড়াই করতে হয়েছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, এবং নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে যাতে তরুণ যে জোয়ার, সেই জোয়ারটা নানাভাবে ঠেকানো যায়। তবে একটা আত্মসমালোচনার জায়গা থেকে বা আত্ম উপলব্ধির জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা গণ অভ্যুত্থানের পরপরই নেপালের যারা অভ্যুত্থান করেছে তারা ইলেকশন নিয়ে অনেক বেশি ফোকাস ছিল, যে তারা প্রথম থেকেই স্ট্র্যাটেজি ঠিক করেছিল যে ইলেকশন তারা কিভাবে করবে, এবং এই কারণে তারা নতুন দল না করে একটা পুরনো বা সদ্য গঠিত একটি দলে তারা সবাই অংশগ্রহণ করেছে বা সাপোর্ট দিয়েছে। আমাদের জায়গা থেকে তো আমরা নির্বাচন অভ্যুত্থানের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের বিষয়টাকে প্রায়োরিটি দিয়েছি, ফলে আমরা কিন্তু নির্বাচনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি নাই, বরং আমরা রাষ্ট্র সংস্কারের দাবিতে সারা দেশে পদযাত্রা করেছি, মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করেছি। এককভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলন, মানে পুরো জুলাইয়ের যারা ছিল তাদের কিন্তু একটা ব্যাপক কন্ট্রিবিউশন আছে। এটা হয়তো জামাতও এটার প্রচারণা করেছে, বিএনপির কোনো করেছে, কিন্তু ব্যাপকভাবে আমাদের পদযাত্রা থেকে শুরু করে তো আমরা এই যে রাষ্ট্র সংস্কারে আমরা ফোকাস দিয়েছি, এইটা নির্বাচনের জন্য আমরা বলা চলে প্রস্তুতিহীনভাবেই তো নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে। কিন্তু নেপালেও তারা আমার কাছে মনে হচ্ছে যে তারা আন্দোলনের পর থেকে নির্বাচনে অনেক ফোকাস ছিল, আর নেপালের নির্বাচনী ব্যবস্থা আমাদের থেকে অনেক ভালো, মানে আমাদের থেকে ভালো, যেখানে নতুন শক্তি উঠে আসতে পারে, এবং ওদের কিন্তু জোট সরকারই হয় সবসময়, একটা জোট সরকার থাকে, এই জন্য একটা অস্থিরতাও থাকে। তো নানান পার্থক্য আছে, তারপরেও আমরা সেটাকে সাধুবাদ জানাই যে নেপালের সরকারকে জেনজিদের আন্দোলনের আমরা মনে করি, এবং এটা আমরা মনে করি শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান যেরকম আমাদেরকে এক ধরনের সাহস এবং আমাদেরকে এক ধরনের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশের অভ্যুত্থানে, নেপালের যে সরকার গঠন এইটা বাংলাদেশের তরুণদের এক ধরনের নতুন সম্ভাবনা বা নতুন একটা স্বপ্ন দেখাবে বলে মনে করি।